ঠিক আছে, তাহলে 10 অধ্যায়ে তোমাদের কিছু করানো হয়েছিল, আজকে প্রথম থেকে আবার শুরু করি। তাহলে দেখো 10 অধ্যায় শুরুর ক্ষেত্রে 10 অধ্যায়ের নাম কি তোমাদের বলো? খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু। তাহলে খনিজ সম্পদ জিনিসটা কি প্রথমে জানতে হবে। কি আমাদের খনিজ সম্পদ জিনিসটা কি? খনিজ সম্পদ হলো আমাদের যে সকল প্রয়োজনীয় বস্তু আমরা প্রকৃতিতে প্রাকৃতিকভাবে পেয়ে থাকি, সেগুলো হলো কি খনিজ সম্পদ। প্রাকৃতিকভাবে পেয়ে থাকি, সেটা আমাদের গ্যাস হতে পারে, যেমন অক্সিজেন একটা খনিজ সম্পদ। সেটা আমরা যে স্বর্ণ ইউজ করি, স্বর্ণ ব্যবহার করি, সেটাও কি খনিজ সম্পদ। তাহলে আমাদের প্রকৃতিতে যে প্রাকৃতিকভাবে আমরা যেসব সম্পদ পাই, সেগুলোই কি খনিজ সম্পদ। তাহলে যে খনিজ সম্পদগুলো গেল, যে আমাদের প্রয়োজনীয় যে সকল বস্তু আমরা প্রকৃতিতে প্রাকৃতিকভাবে পেয়ে থাকি, সেগুলো হলো কি খনিজ সম্পদ। তারপর আছে কি শিলা। এখন খনিজ যে সম্পদ, সবগুলো সম্পদ তো একবারে কি বলে সেটা বিশুদ্ধ অবস্থায় থাকে না, তাই না? সবগুলো সম্পদ কি একদম বিশুদ্ধ অবস্থায় থাকে না, একাধিক সম্পদ একসাথে মিলেও কি থাকতে পারে। তাহলে যখন একাধিক খনিজ সম্পদ বা একাধিক ধাতু মিলে নতুন একটা ধাতু তৈরি করে বা নতুন একটা অণু তৈরি করে, সেটাই হলো কি শিলা। শিলার মধ্যে কি আমার যে ধাতুটা প্রয়োজন বা যে ধাতুটা প্রয়োজন, সেই ধাতুটা কি একা থাকবে না, আরও অন্যান্য ধাতু মিশ্রিত হয়ে নতুন একটা পদার্থ তৈরি করবে, সেটাই হলো আমাদের কি শিলা। শিলা কত প্রকার? শিলা 3 প্রকার। প্রথমটা কি আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলা কি? আগ্নেয় শিলা হলো আগ্নেয়গিরির উৎপাত হয় না বড় বড় পাহাড়ে, বাংলাদেশে হয় না, বাংলাদেশে হয় না, অন্যান্য দেশে হয়। তাহলে আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত হয়, সেইখানে গলিত ম্যাগমা বের হয়, গলিত লাভা বলি আমরা, তাই না, লাভা। তো ওই গলিত ম্যাগমা যদি শুকায় তাহলে কি আসতেছে বুঝি, গলিত ম্যাগমা যদি শুকায় তাহলে কি ওইটা আলাদা করে যে শিলাটা পাওয়া যায়, সেটা হলো কি আগ্নেয় শিলা। বুঝতে পারছো? তাহলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে গলিত শিলা যদি ঠান্ডা করে শুকানো হয়, তাহলে সেটা হলো কি আগ্নেয় শিলা। একটা আগ্নেয় শিলার উদাহরণ দাও। গ্রানাইট। তাহলে আগ্নেয় শিলা হলো। তারপর আমাদের হলো পাললিক শিলা। পাললিক শিলা কি? এটা হলো আমাদের আবহাওয়া জলবায়ুর পরিবর্তনের কারণে একাধিক পদার্থ মিশ্রিত হয়ে নতুন যে পদার্থটা তৈরি করে, সেটা হলো পাললিক শিলা। ওইটা ছিল আমাদের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছিল, কিন্তু এটা হবে আমাদের জলবায়ুর পরিবর্তনের কারণে, আবহাওয়ার কারণে, ঝড় বৃষ্টি খরা বিভিন্ন জিনিসের কারণে, সেটা হলো পাললিক শিলা। বুঝতে পারছো? আর রূপান্তরিত শিলা কি? রূপান্তরিত শিলা মূলত কি এই আগ্নেয় শিলা আর পাললিক শিলাই এরা কি পরিণত হয়, রূপান্তরিত হয়। এরা রূপান্তরিত হয়ে যদি নতুন একটা পদার্থ তৈরি করে, সেটাই কি আমাদের রূপান্তরিত শিলা। তার মানে কি আগ্নেয় শিলা এবং পাললিক শিলা যদি পরিবর্তিত হয়ে নতুন এক ধরনের পদার্থ গঠন করে, সেটা হলো কি রূপান্তরিত শিলা। বুঝছো এগুলা? তারপর দেখো খনিজ। খনিজ কি? এখন আমি মনে করো তোমাদের একজনকে বললাম যে বাইরে যাও, আমার প্রয়োজন ওখানে একটা জিনিস না কিনে খুঁজে টুজে বাইরে করে নিয়ে আসবো, যেটা আমি কাজে লাগাইতে পারবো। এখন মনে করো একজন বাইরে ঘুরে টুরে দেখলো যে একটা ডাস্টবিন, তো ওই ডাস্টবিনে খোঁজা শুরু করলো। ডাস্টবিন থেকে খুঁজে মনে করো একটা বোতল বা একটা ভাঙা মগ নিয়ে আসলাম আমার দিকে, তো স্যার এটার আপনি রিসাইকেল করে ইউজ করতে পারবেন কোনো না কোনোভাবে। হ্যাঁ, তাহলে ওই যে সম্পদটা পাইলাম আমি, যে জিনিসটা পাইলাম, মনে করো বোতলে পাইলাম একটা, হ্যাঁ বোতলে মনে করো বোতলে পানি ভরে আমি গাছে পানি দিই, ঠিক আছে, বা একটা মগ আনছে, ওই মগে পানি ভরে আমি গাছে পানি দিই, বা একটা বড় বোতল আনছে, বোতলটা কাইটে আমি এখানে ফুল গাছ বুনি। তাহলে ওই যে একটা সম্পদ পাইলাম, ওই সম্পদটা হলো খনিজ। বুঝতে পারছো? ওই সম্পদটা কি খনিজ। এখন ডাস্টবিন থেকে আনছে, ওটা কি বিশুদ্ধ অবস্থায় থাকবে, একবারে পরিষ্কার অবস্থায় থাকবে না, পরিষ্কার অবস্থায় নাও থাকতে পারে। তাহলে পরিষ্কার অবস্থায় থাকুক বা না থাকুক, ওইটা আনছে, ওইটা থেকে আমি যে কাজটা করি তাতে আমার লাভ হোক বা না হোক, ওই জিনিসটা হলো একটা খনিজ। আর যে জায়গা থেকে আনছে সে জায়গা কি খনি। ডাস্টবিন কি খনি না? কাদের জন্য? সবার জন্য না, কিন্তু যারা দেখো বোতল কুড়ায়, তারপর অনেক কুকুর আছে, বিভিন্ন পাখি আছে, তাদের জন্য কিন্তু ডাস্টবিন এক প্রকার খনি। ওইখানে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পায়, তাদের যে জিনিসটা দরকার সেই জিনিসপত্র তারা পায় ডাস্টবিন থেকে। তাহলে ডাস্টবিন এক প্রকার খনি। তারপর এখন ডাস্টবিনের কথা বাদ দিয়ে আসল খনিতে যাই আমরা।
তাহলে মনে করো পাহাড়ের পাদদেশে যেখানে ঝর্ণা যায়, ঝর্ণার স্রোত বয়, ওইখান থেকে কি বাইরের দেশে অনেক জায়গায় কি স্বর্ণ পায়, তাই না? তাহলে যে স্থান থেকে স্বর্ণটা পাওয়া যায় ওই স্থানটা কি ওই জায়গার একটা হটস্পট হবে না? হটস্পট মানে কি যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বলে হটস্পট। তাহলে ওইটা কি বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে না? তখন দেখা যাবে আশেপাশে থেকে আরো অনেকগুলো মানুষ কি ওইখানে যাইতেছে ওই খনির কাছে। তাহলে যে জায়গায় এই খনিজ সম্পদটা পাওয়া যায় সেটাই হলো কি খনি। তাহলে খনিজ সম্পদ এটা হলো একটা পদার্থ, আর খনি হলো একটা জায়গা, যে জায়গায় এই খনিজটা পাওয়া যায় সেটা হলো কি খনি। বুঝতে পারছো? বাবা মারা অনেক সময় তোমাদের বলে খনি, চাঁদের খনি, তাই না? তো তোমার তখন কিসের জন্য বলে? খারাপ জিনিসের জন্য না ভালো জিনিসের জন্য? ভালো জিনিসের জন্য। তাহলে খনিতে অবশ্যই কোনো প্রয়োজনীয় কোনো বা উপকারী কোনো জিনিস পাওয়া যেতে হবে। তারপর দেখো আকরিক। আকরিক জিনিসটা কি? আকরিক হলো ভালো জিনিস, শুধুমাত্র ভালো জিনিস বা লাভজনক জিনিস। যে খনিজ সম্পদ থেকে আমি এর আগে বললাম, খনিজ সম্পদে বললাম কি যে এখানে আমার লাভ হতেও পারে, লাভ নাও হতে পারে আমার পরিশ্রমের তুলনায়, বা আমি যে পরিশ্রমটা দিচ্ছি বা যে শ্রমটা দিচ্ছি সেই শ্রমের তুলনায় আমার কি লাভও হতে পারে, নাও হতে পারে। একটা সম্পদ পাইছি আমি, এই সম্পদ থেকে আমার লাভও হতে পারে বা নাও হতে পারে। কিন্তু আকরিক যদি পাই এখান থেকে আমার লাভই হবে। যে খনিজ থেকে আমরা লাভজনক বস্তু পাইতে পারি সেটা হলো কি আকরিক। বুঝতে পারছো? যে খনিজ সম্পদে লাভজনক বস্তু আছে সেটা কি আকরিক। আকরিক বুঝছো? এখন প্রাপ্তিস্থান। প্রাপ্তিস্থান সম্পর্কে হলো কি এই খনি বা আকরিক কোথায় পাওয়া যায়। তো আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে এর আগেও বলছিলাম কি আমাদের মাথায় সবসময় থাকে যে খনি বলতে কি মাটির নিচেই পাওয়া যায়। যে খনি পাইছি তাহলে নাও কোদাল শাবল নাও মাটি খুঁড়বার চলো। তো খনি কি সবসময় মাটিতেই পাওয়া যাবে? তোমার ভিতরেও তো আছে, তাই না? যে বাপমা বলে তাদের খনি, ও খনি বাদ দাও, তাহলে কি সাগরের ভিতরেও খনি পাওয়া যায়, তাই না? আমাদের বায়ুতেও খনি পাওয়া যেতে পারে, মাটির উপরিভাগেও খনি পাওয়া যেতে পারে। উপরিভাগে অনেক সময় গ্যাস উঠে আসে, তো গ্যাস যখন উঠে আসে তখন সেটাও কি খনি হিসেবে বিবেচিত হয়। তাহলে আমাদের ভূগর্ভস্থ যে অঞ্চল আছে সেগুলো কি খনি, যেখান থেকে আমরা প্রাকৃতিক গ্যাস পাই, আবার স্বর্ণ পাই, আবার মনে করো অন্যান্য যে প্রয়োজনীয় যে পেট্রোল ডিজেল আছে বা অকটেন আছে সেগুলো আমরা পাই মাটির নিচে থেকে, যে প্রয়োজনীয় তেল পাই সেইটাও একটা খনি। তাহলে ওটা কি মাটির নিচে বা ভূগর্ভস্থ খনি। আবার মাটির উপরিভাগে সেখানেও খনি হতে পারে, যে নিচে থেকে গ্যাস কি উপরে উঠে আসতেছে, উপরে ভাগে পাওয়া যায়। আবার ওই যে ঝর্ণার ধারার মধ্যে যে পাইতেছি ওটা তো মাটির নিচে থেকে না, ঝর্ণার যে ঝিরি পথ আছে ঝিরি থেকে পাইতেছি আমরা স্বর্ণ, তাহলে সেইটাও কি একটা খনি, ওটা মাটির নিচে না। আবার সমুদ্রে অনেক সময় প্রবাল পাওয়া যায়, প্রবাল দ্বীপ থাকে না, ওইখানে এমন এমন দামি দামি পাথর পাওয়া যায়। তাহলে ওই তারপর কি ঝিনুক পাওয়া যায়, শামুক পাওয়া যায় সমুদ্রের মধ্যে, তাহলে সমুদ্রও কি এক প্রকার খনি। তাহলে শুধুমাত্র খনি বলতে যে ভূগর্ভস্থ অঞ্চল বোঝায় তা না, আমাদের মাটি পানি সব জায়গায় কি খনি থাকতে পারে। বুঝতে পারছো?